আজকে ক্লাস 11-এর যে নতুন চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটার আগেই তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো, তারই রিপিটেশন রয়েছে এখানে ক্লাস 11-এ। সেটা হচ্ছে এক্সপ্যানশন অফ সলিড, অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ। তোমরা জানো যে কঠিন পদার্থ বা সলিডকে যদি আমি হিট দিই, তাপ প্রয়োগ করি, তাহলে কি হবে? তার পরিবর্তন করবে, তার লেন্থ চেঞ্জ হতে পারে, তার এরিয়া চেঞ্জ হতে পারে, তার ভলিউম চেঞ্জ হতে পারে, তার ডেন্সিটি চেঞ্জ হতে পারে। তো এইগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো ফার্স্টে দেখো, আমরা এখানে একটা মেটালিক রড নিয়েছি, ধাতব রড, যার ইনিশিয়াল লেন্থ মানে প্রাথমিক দৈর্ঘ্য ছিল হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে L1। এবার আমি কি করলাম, রডটাকে গরম করলাম, রডটাকে গরম করে টেম্পারেচারটা T1 থেকে বেড়ে T2 হয়ে গেল। তাহলে তোমরা জানো যে যখনই টেম্পারেচারটা ইনক্রিজ করে, সঙ্গে সঙ্গে কি করে, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রডের লেন্থটাও ইনক্রিজ করে যাবে এবং সেটা L1 থেকে L2 হবে। তাহলে ফাইনাল লেন্থ হচ্ছে L2 যখন টেম্পারেচার আমার T2। তাহলে দৈর্ঘ্য বাড়লো কতটুকু? চেঞ্জ ইন লেন্থ হচ্ছে L2 মাইনাস L1। এবারে প্রশ্ন হতে পারে যে এই যে দৈর্ঘ্য বাড়লো, এটা কেন বা কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে? না, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। এক নম্বর হচ্ছে L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু T, যেখানে T হচ্ছে T2 মাইনাস T1। অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধিটি হচ্ছে সমানুপাতিক। টেম্পারেচার যতই বাড়াবো, ঠিক প্রপোর্শনেট রেটে আমার দৈর্ঘ্য বৃদ্ধিটাও হবে। এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর। আর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1, ইনিশিয়াল লেন্থের উপর ডিপেন্ড করে। ইনিশিয়াল লেন্থ বা প্রাথমিক দৈর্ঘ্য আমি যত বেশি নেবো, হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধিটাও কিন্তু ঠিক সেই প্রপোর্শনের রেটেই হবে। অর্থাৎ দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এই দুটোকে একত্রে মিলে যেটা লেখা যাবে, L2 minus L1 is equals to some constant alpha L1t, or alpha is equals to L2 minus L1 by L1 into t। এই আলফার একটা নাম আছে, আলফাকে বলা হয় দৈর্ঘ্য কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অফ সলিড। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অফ সলিড, বাংলায় বলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কতগুলো জিনিস একটু বলবো, এগুলো সবই হচ্ছে তোমার ক্লাস 10 লেভেলের, তবুও একটু বলার আছে। সেটা হচ্ছে যে আলফাকে আমি ডিফাইন কি করে করব, হাউ টু ডিফাইন আলফা। এটা হচ্ছে ইফ L1 equals to 1, P equals to 1, then alpha equals to L2 minus L1। অর্থাৎ L1 টা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, প্রাথমিক দৈর্ঘ্য, সেটাকে 1 ধরা হয়েছে, অর্থাৎ একক দৈর্ঘ্য হিসেবে কনসিডার করা হয়েছে। টিটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, সেটাকে 1 ডিগ্রি ধরা হয়েছে। তাহলে আলফা হচ্ছে L2 মাইনাস L1, অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধিটা। তাহলে এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। আমি প্রথমে বাংলাটা বলে নিচ্ছি যে একক কি বলে, কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য ওর একক দৈর্ঘ্যের যতটুকু বৃদ্ধি ঘটে, তাকেই ওই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আবার রিপিট করছি, কোনো কঠিনের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য ওর একক দৈর্ঘ্যের যতটুকু বৃদ্ধি ঘটে, তাকে ওই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। If the temperature of a solid is increased by 1 degree centigrade, then the increase in length of the solid for its unit length is known as coefficient of linear expansion of the solid, coefficient of linear expansion of the solid। ঠিক আছে? or এটাকে আরেকটু সিম্পলিফাই করে বলা যায় যে the increase in length বা the increase in length for unit length of a solid by increasing the temperature of the solid by 1 degree is known as
কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ দ্য সলিড। হলো? বেশ, তো এটা থেকে এর আমরা ইউনিট আমরা জানি সেটা হচ্ছে এল এর সমস্ত কেটে যাবে, এর সিজিএস ইউনিটটা হয় হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআই ইউনিটটা হচ্ছে কেলভিন ইনভার্স। আর আরেকটা ফর্মুলা সেটা হচ্ছে এখান থেকেই লেখা যায়, জাস্ট এখানে লিখে দিচ্ছি সাইডে, L2 ইকুয়ালস টু হয় L1 ইন্টু 1 প্লাস আলফা টি। এইগুলো সবই তোমাদের সিলেবাসে ছিল। L2টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, অন্তিম দৈর্ঘ্য, ফাইনাল লেন্থ। তো তার সঙ্গে ইনিশিয়াল লেন্থের যে সম্পর্কটা সেটা হচ্ছে L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। এটা দেখে নাও, একবার ভালো করে দেখে নাও। দেখে নিয়েছো? বেশ, তাহলে আমরা ওয়ান ডাইমেনশন নিয়ে এতক্ষণ কাজ করছিলাম, এবার আমরা ওয়ান ডাইমেনশন থেকে টু ডাইমেনশনে যাব। মানে টু ডাইমেনশনের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা লেন্থ একটা ব্রেথ। আর লেন্থ আর ব্রেথ মিলেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এরিয়া, মানে ক্ষেত্রফল। তো দেখো আমরা একটা নেক্সট আমরা যখন যে স্টেপটা করছি সেটা আমরা লিখছি। দেখো আমরা নেক্সট একটা রেক্ট্যাঙ্গুলার বডি কনসিডার করেছি। রেক্ট্যাঙ্গুলার বডি টু ডাইমেনশনাল, ঠিক আছে? এটার লেন্থ হচ্ছে L1, ব্রেথ হচ্ছে B1। তাহলে এরিয়া কত হবে? সারফেস এরিয়াটা হচ্ছে S1, এটা হচ্ছে সারফেস এরিয়া, এটা হচ্ছে সারফেস এরিয়া। তাহলে ইনিশিয়াল এরিয়া এটা হচ্ছে S1 at temperature T1 ডিগ্রি সেন্টিগ্রেড। হলো? এইবার আমি এটাকে গরম করছি। তাহলে এটাকে যদি গরম করা হয়, মানে যদি টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে কি হবে? লেন্থও বাড়বে, ব্রেথও বাড়বে, আলটিমেট কি বাড়বে? এরিয়াটা বাড়বে। তাহলে তখন কি হলো, ধরে নিলাম এটার লেন্থ হচ্ছে L2, ব্রেথ হচ্ছে B2, এরিয়া হচ্ছে S2। যখন নাকি আমার টেম্পারেচার T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ফাইনাল এরিয়া এটা হচ্ছে S2 যখন নাকি আমার টেম্পারেচার T2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বুঝতেই পারছো যে টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে লেন্থও বেড়েছে, ব্রেথও বেড়েছে, আলটিমেট এরিয়াটা বেড়েছে। তাহলে আগে ছিল যখন টেম্পারেচার T1 তখন এরিয়া ছিল S1, এখন টেম্পারেচার হচ্ছে T2, তাহলে এরিয়া হয়েছে S2। তাহলে চেঞ্জ ইন এরিয়া কত? না, চেঞ্জ ইন এরিয়া হচ্ছে S2 মাইনাস S1। ঠিক আগের মতোই এই যে এরিয়াটা চেঞ্জ হলো বা বাড়লো, এটাও কিন্তু ঠিক দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটা নতুন করে আর বলার কিছু নেই, সেটা হচ্ছে S2 মাইনাস S1 প্রপোর্শনাল টু হয় T, আর S2 মাইনাস S1 প্রপোর্শনাল টু হয় S1। এই দুটোকে একসাথে লেখা যাবে S2 মাইনাস S1 প্রপোর্শনাল টু S1T, or S2 minus S1 equals to some constant beta S1T, or beta equal to S2 minus S1 by S1 into T। এই যে বিটা, এই বিটাকে আমরা বলছি হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ সারফেসিয়াল এক্সপ্যানশন of solid, coefficient of surfacial expansion of solid, অর্থাৎ কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এক্ষেত্রে এটাকে লেখা যাবে S2 equals to S1 into 1 plus beta T, এবং এটার হচ্ছে ইউনিটটা আলফার সঙ্গেই সমান, অর্থাৎ সিজিএস এ হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এবং এসআই টা হচ্ছে কেলভিন ইনভার্স। ঠিক আছে, দেখে নাও। তাহলে এখানে আমরা
টু ডাইমেনশনাল ফিগার নিয়ে কাজ করলাম। প্রথমটা ওয়ান ডাইমেনশনাল ফিগার নিয়ে কাজ করেছি, মানে শুধু লেন্থকে কনসিডার করেছি এবং সেখান থেকে আমরা আলফার কনসেপ্ট পেয়েছি। এটা টু ডাইমেনশনাল ফিগার নিয়ে কাজ করলাম, মানে লেন্থ ব্রেথ থেকে আমরা এরিয়ার কনসেপ্ট পেলাম এবং এরিয়া নিয়ে কাজ করলাম এবং সেখান থেকে বিটার কনসেপ্ট পেলাম। অ্যান্ড ফাইনালি আমরা থ্রি ডাইমেনশনাল ফিগার নিয়ে যখন কাজ করব লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট, তখন সেখান থেকে ভলিউমের কনসেপ্ট আসবে এবং সেই ভলিউমের কনসেপ্ট থেকে আমরা গ্রামার কনসেপ্ট পাবো। এটা তোমরা আগেই পড়েছো, তবুও আমি আরেকবার এটা দেখিয়ে দিচ্ছি। বেশ, তাহলে আমরা এখন থ্রি ডাইমেনশনাল ফিগার নিয়ে কাজ করব। ওকে, দেখো তো আমরা থ্রি ডাইমেনশনাল ফিগার লিখছি। আমরা একটা কিউব বলবো না, প্যারালেলোপিপেড কনসিডার করলাম। সমকোণী চৌকোণ, ছবিটা দেখা হয়তো কিউব মনে হচ্ছে, কিন্তু লেন্থ ব্রেথ হাইট এগুলো আলাদা আছে। মানে এটা হচ্ছে L1, এটা হচ্ছে B1, এটা হচ্ছে H1। তাহলে ইনিশিয়াল ভলিউম যেটা, ইনিশিয়াল ভলিউম মানে প্রাথমিক আয়তন হচ্ছে V1, মানে L1 B1 T1 সরি H1। কখন না at T1 ডিগ্রি সেন্টিগ্রেড, at T1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইবার কি হলো, আমি যদি এটাকে হিট করতে থাকি, তাহলে হিট করতে থাকলে কি হবে, টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে লেন্থ বাড়বে, ব্রেথ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেথ বাড়বে, হাইট বাড়বে, আলটিমেট কি হবে, ভলিউমটা বাড়বে। তাহলে সেকেন্ড কেসে এই ছবিটাকেই যদি একটু মডিফাই করে দিই, এইরকম, এটা হচ্ছে L2, এটা হচ্ছে B2 and this is H2। ঠিক আছে, লেন্থ ব্রেথ এন্ড হাইট, তাহলে ফাইনাল ভলিউম যেটা হলো V2 equal to L2 B2 H2 at T2 degree centigrade, at T2 degree centigrade। তাহলে এখানেও দেখতে পাচ্ছ যে যখন টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, ভলিউম ছিল V1, এখন টেম্পারেচার T2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, ভলিউম হয়েছে V2। তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা কত হলো, সরি সরি আয়তনের পরিবর্তনটা কত হলো, ভলিউমের যে চেঞ্জটা সেটা কত হলো, সেটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, চেঞ্জ ইন ভলিউম, এটা হচ্ছে V2 মাইনাস V1। এবারে এই যে ভলিউমের পরিবর্তনটা হলো, এর পিছনে সে আগের মধ্যে দুটো ফ্যাক্টর কাজ করবে, সেটা হচ্ছে V2 মাইনাস V1 প্রপোর্শনাল টু হচ্ছে T, আর নাম্বার 2 V2 মাইনাস V1 প্রপোর্শনাল টু হচ্ছে V1। V2 মাইনাস V1 প্রপোর্শনাল টু T আর V2 মাইনাস V1 প্রপোর্শনাল টু V1। তাহলে এই দুটোকে একত্রে লেখা যাবে V2 মাইনাস V1 proportional to V1 into T, or V2 minus V1 equal to some constant gamma V1 T, or gamma equals to V2 minus V1 by V1 into T। এই গামাটাকে বলা হয় হচ্ছে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ সলিড। তাহলে গামাটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ সলিড। এরও টেম্পারেচারে আয়তন আয়তন কেটে যাচ্ছে, এরও সিজিএস ইউনিটটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআইটা হচ্ছে কেলভিন ইনভার্স। এবং এক্ষেত্রেও লেখা যাবে V2 ইকুয়ালস টু হচ্ছে V1 ইন্টু 1 প্লাস গামা টি। তো দেখে নাও আমরা যথারীতি
তিনটে কোয়ান্টিটি সম্পর্কে ধারণা পেলাম, এবং এটা আগেই পেয়েছিলাম ক্লাস 10-এ, আবার একটুখানি রিভিশন দিলাম। সেটা হচ্ছে যে আলফা, বিটা, গামা। ওয়ান ডাইমেনশন নিয়ে যদি আমি কাজ করি তাহলে সেক্ষেত্রে আলফা কনসেপ্ট আসে, 2 ডাইমেনশন নিয়ে কাজ করলে বিটার কনসেপ্ট আসে, অ্যান্ড 3 ডাইমেনশন নিয়ে কাজ করলে আমার গামার কনসেপ্ট আসে। হলো? আচ্ছা, এইবার আমাকে যেটা করতে হবে, নাও we have to find out the relation among alpha, beta and gamma. এটা আমাকে করতে হবে। বেশ, তাহলে নেক্সট যেটা আমরা করব, আলফা বিটা গামার মধ্যে রিলেশন বের করব। এটা আমি করব ক্যালকুলাস দিয়ে, কারণ ক্যালকুলাস দিয়ে করলে এটা অনেক সুবিধা হবে, ছোট হবে। ঠিক আছে, এটা অনেক ছোট হবে। আচ্ছা, এই ছবিটা বুঝলাম না, এই ছবিটা থাকুক। এখানে আমরা একটা কিউব নিয়ে কাজ করবো, মানে লেন্থ ব্রেথ হাইট সব সমান হবে। যদি এখানে সাইড লেন্থ ব্রেথ হাইট ডিফারেন্ট আছে, তবুও আমরা যখন এই প্রমাণটা করব তখন আমরা একটা কিউব নিয়ে কাজ করব যার লেন্থ ব্রেথ হাইট সবকটা ডাইমেনশনটা সেম থাকে। তাহলে let us consider a cube of length L at temperature T1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা কি করলাম, যে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা কিউব কনসিডার করলাম যার লেন্থ হচ্ছে L। তাহলে তার এরিয়াটা কত হবে? এরিয়া অফ দ্য কিউব হচ্ছে, আমরা যদি সেটাকে S1 বলি, that should be L square, and volume of the cube V1 যদি ধরি, সেটা হবে হচ্ছে L কিউব। হলো? বেশ, এইবারে দেখো একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা কি করব, আমরা বিটা বের করতে চাইছি। তো বিটা করতে গেলে আমাকে S2 ফর্মুলা লাগবে। বেশ, দেখো এখানে একটা জিনিস বলছি, খুব ভালো করে দেখো। বিটার ফর্মুলাটা কি? বিটার ফর্মুলা হচ্ছে, দেখো, S2 minus S1 by S1 into T। আর একটু ভালো করে লিখবে T2 minus T1। দাঁড়াও, S2 minus S1 divided by S1 into T2 minus T1, কারণ আমরা ওই T2 minus T1 টাকে T ধরে নিয়েছিলাম। ক্যালকুলাসের ভাষায় এটাকে লেখা যায় 1 by S1 ds1 dt, ds1 dt, এটাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে, বা ds dt, ds1 টা বড়টা ভুল হবে, ds dt। ঠিক আছে, এর মানেটা হচ্ছে 1 by S1 মানে হচ্ছে ইনিশিয়াল আয়তন, এটা নিয়ে ইনিশিয়াল এরিয়া, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু যে ds dt, এটা মানে হচ্ছে টেম্পারেচারের পরিবর্তনের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তন। তো আমরা কি করব, S1 এর জায়গাতে L স্কয়ারটা বসিয়ে দেবো এখান থেকে, আর এই যে তোমার এই জিনিসটা আসছে ds dt। ঠিক আছে, এই ds dt এর জায়গাতে এই s এর জায়গাতে আমি এখানে L স্কয়ার বসিয়ে দেবো, কারণ এই প্রাথমিক এটা নিয়েই কাজ করছি আর কি, এরিয়াটা নিয়েই কাজ করছি। এটা dt লেখা আছে। তাহলে বিটা ইকুয়ালস টু হচ্ছে, এটা যদি আমি ডেরিভেটিভ করি, ঠিক আছে, এটা ডেরিভেটিভ করলে বারে আসবে হচ্ছে 2L। আচ্ছা দাঁড়াও, 1 by L স্কয়ার যেরকম ছিল সেরকম থাকুক। এটা ডেরিভেটিভ করলে বারে আসবে হচ্ছে 2L dl dt। এটা ডেরিভেটিভ করলে এর আনসারটা হবে হচ্ছে 2L dl dt। ঠিক আছে, এবার দেখো একটা L একটা L স্কয়ার কেটে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে পুরো থাকছে হচ্ছে বিটা ইজ ইকুয়ালস টু 2, এবার ব্র্যাকেটের মধ্যে লিখছি 1 by L dl dt। ঠিক আছে, এই যে পার্টটা লেখা হলো ব্র্যাকেটের মধ্যে 1 by L dl dt, এটাই মানে হচ্ছে আলফা। তাহলে বিটা ইকুয়াল টু হচ্ছে 2 আলফা। তোমাদের মনে এখন প্রশ্ন হতে পারে যে এটা আলফা কি করে হলো, ওই ব্র্যাকেটের মধ্যে পার্টটা লক্ষ্য করো। আলফা এক্সপ্রেশনটা আমি জাস্ট রাফে এখানে দেখাচ্ছি। আলফা মানে কি, L2 minus L1 by L1 into T2 minus T1।
ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি, এই দেখো, তার মানে এই 1 বাই যে L1টা সেটাকে লেখা হচ্ছে 1/L, আর এই L2 মাইনাস L1 মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা হচ্ছে dl। কার সাপেক্ষে পরিবর্তনটা হয়েছে না T2 মাইনাস T1 টেম্পারেচারের সাপেক্ষে, ওই জন্য ওটাকে লেখা হচ্ছে dt। তাহলে এই যে L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1 এটাকে ক্যালকুলাসের ভাষায় লেখা হয় dl dt, অর্থাৎ টেম্পারেচারের পরিবর্তনের সাপেক্ষে আমার লেন্থের পরিবর্তন, চেঞ্জ ইন লেন্থ with respect to the change in temperature, small change in temperature, এটাকে এভাবে লেখা হয়। তাহলে এই পার্টটা হয়ে গেল হচ্ছে আলফা। ঠিক আছে, ভালো করে দেখে নাও, এটা ক্যালকুলাস দিয়ে করলে অনেক ছোটতে নেমে আসে, অনেক ছোটর মধ্যে জিনিসটা প্রমাণ করা যায়, ব্যাখ্যা করা যায়। দেখে নিয়েছো, মুছে দিলাম। তাহলে বিটা ইকুয়াল টু পেলাম হচ্ছে 2 আলফা, তাহলে আলফা মানে হচ্ছে বিটা বাই 2। ওকে, বেশ, এবার এই পার্টটা মুছে দিলাম, এই দিকের পার্টটা মুছে দিলাম। এবার আমরা তাহলে গামা নিয়ে কাজ করব। তাহলে গামা মানে আমাদের কি ছিল, গামা মানে ছিল হচ্ছে v2 মাইনাস v1 বাই v1 ইন্টু t2 মাইনাস t1, এইটাকে ক্যালকুলাসের ভাষায় লেখা যায় 1 বাই v dv dt। এখানে টি মানে কিন্তু টাইম নয়, টি মানে এখানে টেম্পারেচার। তোমরা যদি বইতে দেখো অনেক সময় এখানে থিটা থিটা দিয়েও লেখা থাকতে পারে, টেম্পারেচারকে থিটা দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। এখানে টি মানে কিন্তু টাইম নয়, টি মানে টেম্পারেচার। তোমরা চাইলে থিটা দিয়ে করতে পারো, একই ব্যাপার। তাহলে গামা ইকুয়াল টু ভি এর জায়গায় লিখবো হচ্ছে এল কিউব, আর এটা হচ্ছে ডিডিটি অফ এল কিউব। তাহলে গামা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই এল কিউব, যেরকম ছিল সেরকম থাকবে। এটা দেখো তো, এটা হচ্ছে 3l স্কয়ার dl dt। একটু ঠিক আছে, তো এখানে দেখো কি হচ্ছে, 3টা রয়েছে, একটা l স্কয়ার একটা l কিউব কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে গামা ইকুয়ালস টু 3 ব্র্যাকেটের মধ্যে 1 বাই l dl dt। তাহলে গামা ইকুয়াল টু 3 আলফা। দেখো কত সহজে সম্পর্কটা বেরিয়ে গেল। তাহলে আলটিমেট সম্পর্কটা পেলাম যেটা, সেটা হচ্ছে alpha equals to beta by 2 equals to gamma by 3. So this is the final relation between among alpha, beta and gamma. যে alpha equals to beta by 2 equals to gamma by 3। ক্যালকুলাস দিয়ে এটা প্রমাণ করতে দিলে অনেক সংক্ষেপ এটা নেমে আসে এবং তোমাদের পরীক্ষায় প্রমাণটা আসে, হয়তো আলফা বিটা অথবা আলফা গামার মধ্যে প্রমাণ দেয় 2 মার্কসের, আর 3 মার্কসের দিলে তাহলে যেভাবে করলাম সেভাবেই করবে, এটা ক্যালকুলাস দিয়ে করলে অত্যন্ত সহজ হয়। আমি আবারও বলছি, হয়তো বইতে টি এর জায়গায় থিটা দিয়ে লেখা আছে, এখানে টি মানে কিন্তু টাইম নয়, টি মানে এখানে টেম্পারেচার। তোমরা চাইলে থিটা ধরেও করতে পারো, থিটা 1টা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, থিটা 2টা হচ্ছে ফাইনাল টেম্পারেচার। মানে ডি থিটা হচ্ছে তোমার টেম্পারেচারের চেঞ্জ, যেখানে এখানে ডিটি বলেছি সেখানে ডি থিটা করতে পারো। ঠিক আছে, দেখে নাও। তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোমার আলফা বিটা গামার মধ্যে রিলেশন। ঠিক আছে, ওকে। তোমাদের সম্পর্কটা ছিল, কিন্তু সম্পর্কের যে প্রমাণটা ছিল তোমাদের সিলেবাসে ছিল না, এটা করানো হয়ে গেল। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ভেরিয়েশন অফ ডেনসিটি of a solid with temperature. Variation of density of a solid with temperature মানে হচ্ছে ভেরিয়েশন অফ ডেনসিটি অফ এ সলিড উইথ টেম্পারেচার। এই কথাটা মানে হচ্ছে যে একটা সলিডের কঠিনের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ডেনসিটির যে পরিবর্তনটা সেটা আমরা হিসাব করছি, ডেনসিটির যে পরিবর্তনটা সেটা আমরা হিসাব করব, যে টেম্পারেচার পাল্টালে ও ডেনসিটি কি চেঞ্জ হচ্ছে। তো একটা জিনিস দেখো, আমরা ধরে নিলাম যে লেট
v1 and rho 1, এটা এই সাইনটাকে রো বলা হয়, v1 and rho 1 be the volume and density of a solid at T1 degree centigrade. কি বলা হলো যে at temperature T1 degree centigrade করে দিই, at temperature T1 degree centigrade কি লেখা হলো যে মনে করি T1 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো কঠিনের ঘন আয়তন এবং ঘনত্ব যথাক্রমে v1 এবং rho 1 and v2 and rho 2 be the volume and density at temperature T2 degree centigrade respectively. এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড মানে যখন এটাকে গরম করে T2 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে যাওয়া হচ্ছে তখন ওর ভলিউমটা হচ্ছে v2, ডেনসিটি হচ্ছে rho 2। পাশে একটা কথা অবশ্যই ব্র্যাকেটে লিখছি যে T2 is greater than T1, T2 is greater than T1। তাহলে এবার দেখো মাস কিন্তু কনস্ট্যান্ট থাকে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে মাস যদি কনস্ট্যান্ট থাকে মানে ভর, তাহলে m মানে হচ্ছে লেখা যায় v1 rho 1 and আরেকটা ক্ষেত্রেও লেখা যাবে m মানে হচ্ছে v2 rho 2, এটা মাথায় রাখবে। মাসের কিন্তু চেঞ্জ হবে না, ভলিউম পাল্টাতে পারে, ডেনসিটি পাল্টাতে পারে, বাট দেয়ার প্রোডাক্ট ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে? কারণ প্রোডাক্টটা হচ্ছে মাস মানে ভর, বস্তু ভর কখনো পাল্টাবে না। বেশ, নাও উই হ্যাভ, আমরা জানি v2 equals to v1 into 1 plus gamma t, এটা একটু আগেই দেখেছি, যেখানে t মানে হচ্ছে t2 minus t1। এবার দেখো v2 এর জায়গায় আমি এখান থেকে বসতে পারি m by rho 2, এখানে লিখতে পারি m by rho 1, 1 plus gamma t, therefore rho 1 equals to rho 2 into 1 plus gamma t, চেঞ্জ হয়ে গেল জিনিসটা। তাহলে rho 2 মানে হচ্ছে rho 1 into 1 plus gamma t whole to the power minus 1, ঠিক আছে? therefore rho 2 equals to rho 1, এটা পাওয়ারটা নামাবো, বাইনোমিয়াল থিওরেম করছি, ফার্স্ট টার্মটা অ্যাজ ইট ইজ থাকে, সেকেন্ড টার্মটা লেখার আগে পাওয়ারটা সাইন সমেত নেমে যায়। বাইনোমিয়াল থিওরেমের আগে তোমাদের ক্যালকুলেশনে দেখিয়েছিলাম এটা, মাইনাস গামা টি, ঠিক আছে? ও সরি, এটা রো 1 থাকবে। using binomial theorem, so এইটা হচ্ছে ওদের এক্সপ্রেশন, রো 2 ইকুয়ালস টু রো 1 ইন্টু 1 প্লাস গামা টি। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, এই যে মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে টেম্পারেচার বাড়লে ডেনসিটিটা ডিক্রিজ করবে, অর্থাৎ ডেনসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, ডেনসিটি অফ এ সলিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস টেম্পারেচার। অর্থাৎ কোনো কঠিনে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তার আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু তার ডেনসিটি মানে ঘনত্বটা কিন্তু ডিক্রিজ করবে। এটা এই সম্পর্ক থেকে বোঝা যাচ্ছে। দেখে নাও এটা, দেখে নাও, ঠিক আছে? তো মোটামুটি এই জিনিসগুলোই এই চ্যাপ্টারের মধ্যে ছিল, ঠিক আছে? তো নেক্সট দিনকে আমরা আবার লিকুইডের উপর আমরা ভিডিও আমরা এখানে আবার পাঠাবো, ঠিক আছে? আজকের ক্লাসটা এখানে শেষ হলো।